আর আজকেও দাঁড়িয়ে এই ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি ঘোষণা দিতে চাই ভাঙড়ের মানুষের কাছে, আতঙ্কিত হবেন না। ফাইনাল লিস্ট পাবলিশ হবে। আমিও দেখতে চাই ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কিভাবে নির্বাচন কমিশন কাটে। যদি কোন একটা ভোটারের নাম নির্বাচন কমিশন কাটে, আমি বুঝে নেব তাদের সাথে। বিধায়ক হিসাবে বলে যাচ্ছি, আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই আতঙ্কিত আপনারা হবেন না। তারপরেও আমি আপনাদের বলি, তারপরেও বলছি, বিধায়ক হিসাবে লড়ে নেবো বলছি তো, ভরসা করেন তো নাকি রে ভাই? এই ভরসাটা আছে তো নাকি ভাইজান লড়ে দেবে? এটাও বলছি, শুধু আইএসএফ সাধারণ মানুষ নয়, তৃণমূলের কারো বৈধ ভোটার যদি কেটে দেয়, তার আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই তৃণমূলের নেতার পাশে আমিও দাঁড়াবো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাকে যখন খুন করেছিল, রাজ্জাক খাই তো, আমি কি বলেছিলাম, তার পরিবার চাইলে তার হয়ে আমি মামলা লড়বো। পরিবার চাই না, আমি কি লড়তে পারি ভাই? দেখুন, যারা খুন করেছে তারা এখন জামিন পেয়ে ঘুরছে, জেলের মধ্যে থাকা দরকার ছিল তো। পরিবারের লোক বুঝতে পারছে, একটা স্কুটি আর একটা 10,000 চাকরি দিয়ে একটা মানুষকে পৃথিবী থেকে কারা সরিয়েছে না সরিয়েছে লড়িবার দিনের আলোর মতো পরিষ্কার কারা সরিয়েছে। আরো কয়েকজন অ্যারেস্ট হতো, কিন্তু তাদেরকে করেনি সেই। তবে কেস হয়ে আছে তো, সরকার পরিবর্তন যে কোনো দিন হতে পারে। কারা অ্যারেস্ট হয়েছে তাদের ডিটেলস সব আছে। আমাদের যেমন খুনি করেছে যারা, তাদেরকে যেমন বুঝে নেবো, অন্যান্য ভাঙড়ের মানুষের খুন হলে সেটাও ফাইল খুলবো একদিন। পরিবর্তন সরকার হবে ভাই, আর এইবারই হচ্ছে। ওই জন্য এখনো ধৈর্য ধরে আছি, একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি, যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে, সেই জোট আমরা তৈরি করতে চাইছি। একটু ধৈর্য ধরে আছি। এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত, আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে, প্রার্থীর নামও ঘোষণা করে দিত। বৃহত্তর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি। ফিরে আসি, কি বলছিলাম, আপনার ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আপনার নাম থাকবে, এটা 100% আমি দাবি করব, আপনিও দাবি করবেন। কারণ সংবিধানের 326 নম্বর ধারা যেখানে বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দিতে পারবে। তাহলে আমার এটা কেউ কেড়ে নিতে পারে না। তারপরে আমি বলছি আপনার নাম কেটে গেছে, ধরলাম আমি আমার নাম বলে, আমার নামে আসলো না, আমি কি করবো? ঘাস মারা খেয়ে নেবো? গলায় দড়িতে টেঙে যাবো নাকি? বিকাশ স্যারের একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের জানিয়ে দিই। বিকাশ স্যারকে জানেন তো নাকি? রাজ্য সরকারকে একাই ঠান্ডা মেরে রেখে দিয়েছে। ওই তো বিকাশ স্যার, দুই শামীমদার কয়েকজন আছে, ঠান্ডা করে দিচ্ছে একদম। চুরি যত করছে আর সেখানে, যেই চুরি করছে সেই আইনের চাবুক মারছে, যেখানে চুরি করছে আইনের চাবুক মারছে। সে বিকাশ স্যার বললেন, শুনেছি আমি, যে এই ভোটাধিকারের সাথে নাগরিকত্বের কোনো সংযোগ নাই। ভোটাধিকার আলাদা পার্ট, নাগরিকত্ব আলাদা পার্ট, সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নেই। আমি আমার দিয়ে বলি, আমার নামটা কেটে গিয়েছে, তাহলে আমি করবোটা কি? জেনে রাখা দরকার তো। প্রথম কথা বলছি, কাটবে না, কোন বৈধ ভোটারের নাম কাটবে না। শুভেন্দু বাবু অভিশাপ দিয়ে কোনো বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। আর মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে কোনো অবৈধ ভোটারকে ভোটার লিস্টে ঢুকাতে পারবে না। আমরা নজরদারি রাখবো, শুভেন্দু বাবুর অভিশাপের প্রতিও নজর রাখবো, মমতা ব্যানার্জির আশীর্বাদের প্রতিও নজর রাখবো। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা হয়রানির বিরুদ্ধে। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট, তোমার ভোটার লিস্ট তোমার এলাকায় অন্যজনের নাম, ফার্জি নাম ঢুকিয়ে দেবে, সেটা হতে পারে ভাই? কেন হবে? আপনাদের জানাই, এবার নওশাদ সিদ্দিকী হয়তো নাম কেটে দিয়েছে, কাটতে তো বদমাইশি ছাড়া কোনো লাইন নেই। আমার নাম যদি কাটে বা আপনার নামও যদি কাটে, বদমাইশি করা ছাড়া কি কোনো লাইন আছে? যুক্তি দিয়ে কাটতে পারবে না। কিন্তু জানিয়ে রাখুন আপনারা, আপনার নাম যদি কাটে, কি কারণে কাটা হয়েছে সেই কারণে নোটিশও কিন্তু আপনার আমার বাড়িতে আসবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নাম হয়তো কেটে দিল, কেন কাটা হলো সেই কারণটা জানিয়ে নোটিশটা আসবে। সেই কারণ জানিয়ে যখনই নোটিশ আসবে, যদি বলে আমার জন্ম সার্টিফিকেট নাই, আমি 1987 সালের পরে জন্ম, বা আমি ভারতীয় নয়, যদি আমি ধরছি যে আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, আমার অস্তিত্ব তো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত,
তাহলে আমাকে সেই কাগজটা একটু খুঁজে বার করতে হবে, এতটুকু কষ্ট করে কি করব? এটা আমি আমার কথা বলছি না ভাই, নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছি, যেটা বলেছে সেটা আপনাদের জানাচ্ছি। একজন হোক আর 1 লাখ মানুষ হোক, যার নাম কাটা যাবে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে, ওই নোটিশে কারণ উল্লেখ করা থাকবে। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশন আপনি পাবেন। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশন আপনি পাবেন। 3টে অপশন কি কি পাবেন সেটাও দেখে নিন। ফার্স্ট অপশন হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, সেকেন্ড অপশন হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার, থার্ড অপশন হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন না কি বলছি? 3টে অপশন আপনি পাবেন। আপনার নাম কেটেছে, কারণ উল্লেখ করে কেটেছে, সেটাকে আপনি চ্যালেঞ্জ করে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে আপনি জমা করতে পারেন। সেখানে হিয়ারিং হবে। যদি হিয়ারিং আপনি স্যাটিসফাই করতে পারেন, আপনার নাম ঢুকে যাবে। ধরলাম সেখানেও স্যাটিসফাই করতে পারলেন না, চিফ ইলেকট্রাল অফিসারকে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, সেখানে হিয়ারিং হবে। সেখানে না স্যাটিসফাই করতে পারলে আপনার নাম উঠছে না, আর স্যাটিসফাই করতে পারলে নাম উঠে গেল। তারপরে তো আপনাদের বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, আপনাদের জন্য কাগজটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট হবে। আপনাদের জন্য 3টে অপশন আছে। এবার বলুন আপনাদের গ্যাড়াকলটা কোথায়, একটু বোঝার চেষ্টা করুন। কোথায় সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, একটু বোঝার চেষ্টা করুন। কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এটা দুটো মিলে বাংলার মানুষকে পেরেশানি করছে। এবার বুঝুন। আমি প্রশ্ন করলাম স্যারকে, অফিসারকে, যে স্যার আমি আজকে হিয়ারিং এ আসছি, আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃতকার্য হলাম। আমি আজকে হিয়ারিং এ যাচ্ছি, যারা ডকুমেন্টস চেয়েছে দিচ্ছি, আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল। তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে, সরি ডিস্ট্রিক্টের ডিএম গুলোতে, যে যারা হিয়ারিং এ আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু আমার রাজ্য সরকার ডিএম গুলোকে কন্ট্রোল করছে। ডিএম কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। বিডিও কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। এই কাজটা করতে দিচ্ছে না, কারণটা কি আমার সন্দেহ হচ্ছে। 14 তারিখে পাবলিশ হবে, হয়তো 10 তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ট বলুন বা বদমাইশি করে হোক, যাই করে হোক, যদি বাদ যায় 10 তারিখে ঘোষণা করবে। আচ্ছা 14 তারিখে কি হবে? হিয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে। তাহলে 4 দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিও অফিসে যাবেন? তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। হই হই করে ঠেলাঠেলি করে, এই করে আগুন লাগাও, তাগুন লাগাও, হ্যান করো ত্যান করে করতে বলবে ভিতর থেকে। ওই ব্যারিকেড নাটকের মতো ঠেলাঠেলি করবে। তারপরে কি বলবে? আমাদেরকে ভোট দাও, আমরা ভোট দিয়েছি, তারপরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই খেলাটা খেলতে পারে, সেই জন্য এখনো পাবলিশ করছে না। অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হিয়ারিং। তাহলে তার মধ্যে পাস ফেল তো হবেই, পাস ফেল তো হবেই। যে অবৈধ সেটা ফেল হবেই, কিন্তু বৈধকে যদি ফেল করাই, তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে? এখন আছে অপশন, কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবারে কথা বলেছে। শুভেন্দু অধিকারী তো মিলেমিশে করছে এটা, শুভেন্দু অধিকারী তো মিলেমিশে কাজটা করছে। ওই জন্য এইটা বলছে না যে এখনই যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক। যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয়, সার্ভ করে দেওয়া হয়, যদি আমাদের কারিমুলের, আমাদের অকিয়া, আমাদের ডাক্তার বা আমাদের মোস্তফা বা আমাদের মালিক ভাইয়ের হয়তো নামটা বাদ গেছে, হিয়ারিং এ দেখেছে, হিয়ারিং এ পাস করতে পারেনি, মালিক ভাইয়ের কাছে নোটিশ চলে আসলো। তাহলে মালিক ভাই ইমিডিয়েট কি কারণে হিয়ারিং এ বাদ পড়লো সেইগুলো কি করবে? কালেক্ট করবে, নিয়ে ডিস্ট্রিক্টে জমা দেবে। ডিস্ট্রিক্টে জমা দিয়ে মানে আবার নামটা তাহলে ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে এমনিতে ঢুকে যাবে অটোমেটিক্যালি। সেই টাইমটা কি দেওয়া হচ্ছে মালিক ভাইকে? দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশনকে না প্রশ্ন করেছিলাম, তখন বলেছে যে আমরা বারবার বলছি ডিস্ট্রিক্ট গুলোতে ডিএম গুলোকে যে হিয়ারিং এর সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, কিন্তু তারা জানাচ্ছে না। তারা আর কি বলতে পারে যে রাজ্য সরকার বারণ করেছে বলে জানাচ্ছে না?
এটা কোনো অফিসার কি বলতে পারে? এটা বলতে পারে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তো। তাহলে সাফ হয়ে কামড়াচ্ছে, ও যায় ঝাড়ছে, কে বুঝতে পারছে? এগুলো একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। আমি আপনাদের আবারও বলছি, আপনার ভোটার লিস্টে নাম আসবে, ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবেন, আমি আশা করছি রাজ্যের মানুষের বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবে না। তারপরেও বলবো, ভাঙড়ে 2021 সালে যে আমাকে ভোট দেয়নি, যে আমার সমালোচনা করেছে, আমি বিধায়ক হিসেবে তারও পাশে থাকবো, যে ভোট দিয়েছে তারও পাশে থাকবো। কে ভাঙড়ের হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে আমার শত্রু, কে আমার মিত্র, দেখার প্রয়োজন নেই। ভাঙড়ের প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার রক্ষার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি দেওয়ানে, আজকেও বলছি আমি তুলে রাখছি। ভরসা করতে পারেন, আপনার হয়ে সর্বোচ্চ লড়াই আমি দেব। কারণ আপনার ST/SC সার্টিফিকেট নিয়ে যে জালি হচ্ছে, কেউ কথা বলেনি, এই আপনার বিধায়কই আপনার জন্য কথা বলছে। আপনার OBC সার্টিফিকেট নিয়ে যে বৈষম্যের শিকার হচ্ছে, কোন বিধায়ক কথা বলেনি, এই ভাঙড়ের বিধায়ক আপনার পাশে দাঁড়াচ্ছে। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ প্রপার্টি লুট হয়ে যাচ্ছে, প্ল্যান চলছে, কেউ বাধা দেয়নি, এই ভাঙড়ের বিধায়ক আপনার পাশে দাঁড়িয়েছে, একটাকে রক্ষা করছে। তাই আপনার ভোটাধিকার রক্ষার জন্য আপনার বিধায়কই আপনার পাশে থাকবে, নিশ্চিন্তে থাকবেন, আপনারা আতঙ্কিত হবেন না। নিশ্চিন্তে থাকবে মিন্স আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হলে এই সমস্যার সমাধান হয় না। আর দুটো কথা আমি আপনাদের বলে শেষ করে দেবো। কি দুটো কথা? এই যে আতঙ্কের পরিবেশ, বেলুর মঠের সন্ন্যাসীদেরকেও এরা ছাড়ছে না, এত নোংরা রাজনীতি চলছে। বেলুর মঠের যিনারা সন্ন্যাসী আছেন তাদেরকে ডাকছেন, ফুরফুরা শরীফের পীর পরিবারের খানদানের লোকেদেরকে ডাকছেন, যারা শুধুমাত্র ধর্মীয় সংস্কার পরিবার নয়, স্বাধীনতা সংগ্রামে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর অবদান অতুলনীয়, তার পরিবারের লোককে ছাড়ছে না। স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কাণ্ডারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এরা ছাড়ছে না। বিশ্বখ্যাত ব্যক্তি, বাঙালির গর্ব, ভারতীয়দের গর্ব, নোবেল জয়ী অমর্ত্য সেন স্যারকেও এরা ছাড়ছে না, সাধারণ মানুষকেও এরা ছাড়ছে না। তাই এই যে অন্যায় হচ্ছে, এই যে নোংরামি হচ্ছে, এই যে নিন্দাজনক কাজ হচ্ছে, এটা বন্ধের জন্য সরকারকে আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম। সরকারকে দুটো প্রস্তাব দিয়েছিলাম, এই দুটো প্রস্তাব কিন্তু সরকার গ্রহণ করেনি। কি কি প্রস্তাব দিয়েছিলাম আর কেন দিয়েছিলাম সেটা একটু ব্যাখ্যা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। আপনাদের শোনার এনার্জি থাকলে একটু হাত তুলে দেখান তো, আপনারা শুনতে চাইছেন? আপনারা শুনতে চাইছেন? দুটো প্রস্তাব দিয়েছিলাম। প্রথম প্রস্তাব ছিল ওয়াল পার্টি মিটিং ডাকুন। এই যে নিন্দাজনক কাজ হচ্ছে পশ্চিম বাংলায়, অহেতুক বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির শিকার হয়ে অনেকে মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হচ্ছে। শুধু তাই নয়, হিয়ারিং সেন্টারগুলো যে দুরবস্থা, ওখানে যারা ছোট্ট সন্তানকে নিয়ে আমার মায়েরা যাচ্ছে, ওই বাচ্চাগুলোকে ফিট করাবে তার উপযুক্ত ব্যবস্থাও নাই, সেইটা থেকে যাতে মুক্তি পায় ওই জন্য আমাদের প্রস্তাব বুথ ভিত্তিক প্রয়োজনে হিয়ারিং সেন্টার করা হোক। যেমন বুথ ভিত্তিক আমরা ভোট দিতে যাই, বুথ ভিত্তিক হিয়ারিং সেন্টার হোক। আমি আমার বুথে গিয়েই আমি আমার রান্নাটা রেখে হিয়ারিং করে চলে আসবে। বাবা আমার মাঠে কাজ করছে, অর্ধেক কাজ করে হিয়ারিং করে চলে এসে আবার কাজ করতে পারবে। কিন্তু এখান থেকে আপনার ব্লকে যেতে গেলে 50 থেকে 60 টাকা শুধু কম করে খরচ আছে। তাও ব্যবতার 2 নম্বর 1 নম্বরের মানুষ, বামনঘাটের মানুষদের বলি, আমি প্রস্তাব দিয়েছিলাম এখান থেকে একটা কানেক্টিং বাস করা হোক, এখান থেকে কানেক্টিং হয়ে বিডিও অফিসের ওপর দিয়ে হাড়ুয়াতে মিনাখার দিকে চলে যাক, তাহলে রুটটাও বড় হবে, এখানকার মানুষরা সহজেই ব্লকে পৌঁছাতে পারবে। অনেক মাস রুটের কথা বলেছিলাম, এটাও আমার প্রস্তাব ছিল। প্রসঙ্গ আসছে বলে বলে দিলাম। এই যে হয়রানি হচ্ছে, অল পার্টি মিটিং থেকে একটা ডিসিশন নেওয়া যে এর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে। আপনারা জানেন যেভাবে আপনার নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল আপনার পেহেলগাঁওতে, তারপরে মোদিজি প্রধান কেন্দ্রীয় সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল
পাকিস্তানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন সেটাকে আমরা সমর্থন করব, অর্থাৎ অল আউট ব্যবস্থাতে যান। অল পার্টি মিটিং এ ডিসাইড হয়েছিল। তো পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জির উচিত অল পার্টি মিটিং ডাকা। এই অল পার্টি মিটিং ডাকলে কেউ যাক আর নাই যাক, বাংলার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে অহেতুক হয়রানি আতঙ্কে নিরসনের জন্য মমতা ব্যানার্জির পাশে বা ওই টেবিলে গিয়ে কেউ বসুক আর নাই বসুক, ভাঙড়ের বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষের স্বার্থের জন্য ওই টেবিলে বসবে এবং সমস্যার সমাধানের রাস্তা বদলে আসবে। আমি বলছি, কিন্তু ডেকেছে মমতা ব্যানার্জি? কাউকে ডাকেনি। কিন্তু পেরেশানি হচ্ছে কারা? বাংলার মানুষ। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম কি জানেন? নিন্দা প্রস্তাব পাস করানো হোক অ্যাসেম্বলি হাউসের মধ্যে। রাজ্য সরকারের ক্ষমতা আছে, বিধায়ক সংখ্যা এদের বেশি। যেভাবে অমর্ত্য সেন থেকে শুরু করে আর স্যার যারা আছেন তাদের পরিবার থেকে শুরু করে যেভাবে সাধারণ নাগরিককে হয়রানি করা হচ্ছে, এই মর্মে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। আমি অনেক সময় বিধানসভায় ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি অনেক সময়, আর দু একটা ক্ষেত্রে শাসককে আমি ভোট দিয়েছি বাংলার মানুষের জন্য, দু একটা ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে বাংলার। তো আমি আজকে এখানে অদা করে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, নিন্দা প্রস্তাব যখনই মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার বিধানসভায় নিয়ে আসবে, আলোচনার শেষে যদি ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে বিরোধীদের পক্ষ থেকে কজন ভোট দেবে দেখার দরকার নাই। একমাত্র বিজেপি ও তৃণমূল যে আছে, আমি বিধায়ক সংযুক্ত মোর্চার আমি দায়িত্ব নিয়ে বলছি, নিন্দা প্রস্তাব এই এসআইআর এর নামে অহেতুক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বাংলার মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য পশ্চিম বাংলার বিধানসভায় যদি নিন্দা প্রস্তাব মমতা ব্যানার্জি নিয়ে আসেন, সর্বপ্রথম নিন্দা প্রস্তাবের পক্ষে আমি আমার মূল্যবান ভোটটা দেব। কিন্তু করছে, এই নিন্দা প্রস্তাব পাস করলে লাভটা কি হবে তাও আপনাদের জানিয়ে রাখি। এই নিন্দা প্রস্তাব পাস করি একটা কপি যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাঠায়, যে পশ্চিম বাংলার অগস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরোধিতা করছে, এই হয়রানির নিন্দা করছে, এই হয়রানি বন্ধের আহ্বান করছে, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নড়ে চড়ে বসবে। এই নামের বানান ভুল, ফুল স্টপ ভুল, ম্যাচ মিসম্যাচ, স্পেলিং মিস্টেক, বা খাতুন ছিল বিবি, খাতুন ছিল বেগম, বা আমার হিন্দু সমাজের মায়েরা অনেক সময় বিয়ের পরে স্বামীর টাইটেলটা অ্যাড করে। যেমন আমি যদি বলি আপনার প্রতিমা মণ্ডল, নাম প্রতিমা মণ্ডল, স্বামীর টাইটেল হচ্ছে ঘোষ, বললাম প্রতিমা মণ্ডল ঘোষ, অনেকে মায়েরা লেখে না এটা, তার বাড়ি নোটিশ চলে যাচ্ছে। এগুলো তো অহেতুক হয়রানি করা হচ্ছে। যে মহিলা প্রতিমা মণ্ডল ঘোষ সেম মহিলা, এটা তাকে গিয়ে ভিডিওতে প্রমাণ করাতে হচ্ছে। এগুলো বন্ধের জন্য বিধানসভায় যদি প্রস্তাব, নিন্দা প্রস্তাব নিয়ে আসে, নির্বাচন কমিশনকে দেয়, নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে, বাধ্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য। আর যদি না বন্ধ করে, এর কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে যেটা মামলা রাজ্য সরকার করে, ওই মামলাতে অ্যাটাচ করে দিলে সুপ্রিম কোর্ট এটাতে ব্যবস্থা গ্রহণ করবে। অনেক আইনের বিশেষজ্ঞ বলছে এই অ্যাটাচমেন্ট যদি হয়ে করে দেয়, তাহলে এটাকে স্টে করে দিতে পারে, তাহলে এই হয়রানি আমাদের আর হতে হতো না। কিন্তু এটা করছে কি? তাহলে এই হয়রানি যে শিকার হচ্ছে, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে। তাই আপনাদের বলবো, এই হয়রানির যোগ্য জবাব 2026 সালে বাংলার মানুষকে দিতে হবে। বাংলার মানুষকে হয়রানির জবাব দিতে হবে যে বিজেপি তৃণমূল মিলে তাদের ভোটের বাইনারি তৈরি করার জন্য এত মানুষকে রাস্তায় তুমি দাঁড় করিয়ে দিয়েছো। জবাব আমরা 2026 সালে বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দেখিয়ে দেবো। বন্ধুগণ, বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। যদি এসআইআর নিয়ে আপনাদের কারো মনে কোশ্চেন থাকে করুন, আমি এক্সপার্ট না, আমারও শেখা হবে, আমি না জানলে জেনে শিখিয়ে দেবো, এই জেনে বলে দেবো আপনাদের। বলুন, বলো। আমরা
আমাদের ভাঙড় থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ কর্মরত অবস্থায় এ রাজ্যের ছেড়ে ভিন্ন রাজ্যে তারা কর্মরত হয়ে আছেন। তাদের 2 দিন 3 দিন আগে এই নোটিশ ধরানো হচ্ছে এবং বিএলওরা বাড়িতে এসে বলে যাচ্ছেন যে তাদের উপস্থিত হতে হবে সশরীরে। তারা কিভাবে আসবে সেটা যদি কোনো বিএলও এ কথা বলে থাকে, যারা মাইগ্রেন্ট লেবার ভিন্ন রাজ্যে কাজে আছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স হতে হবে, অ্যাপিয়ার হতে হবে, সেই বিএলও ভুল তথ্য পরিবেশন করছে। আমি আপনাদের জানিয়ে রাখি মিডিয়ার মাধ্যমে, যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা নয়, আপনাদের পরিবর্তে আপনাদের পরিবারের 18 বছরের ঊর্ধ্বে কোনো মেম্বার গিয়ে আপনার ফর্মটা সাবমিট করতে পারে। এই রাইটটা আমরাই ডিমান্ড করেছিলাম নির্বাচন কমিশনের কাছে। আপনারা দেখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সার্কুলার দেওয়া হয়েছে। সুতরাং যারা ভিন্ন রাজ্যে কাজে আছেন তারা আতঙ্কিত হবেন না, আপনারা ওখানে থাকুন। আমাদের দুটো প্রস্তাব ছিল, হয় তাদেরকে পরিবারের লোককে দিয়ে হিয়ারিং কমপ্লিট করতে হবে, অন্যথায় ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এই আমাদের দুটো প্রস্তাব ছিল। ভার্চুয়াল হিয়ারিংটা এখনো অ্যালাউ হয়নি, কিন্তু আপনারা জেনে রাখুন তারা তাদের পরিবারের কেউ গেলে সেটা হয়ে যাবে। তবে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাকে যেতে হবে। আমি আপনাকে কি বলি, আপনি সিধে ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে গিয়ে নেবে, বিএলও নেবে না, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের সাথে কথা বলবেন। আমি খারাপ কাউকে বলছি না, অনেক বিএলও সঠিকভাবে এখন নিয়মটা জানে না, তারা কি করবে বেচারি, অনেক বিএলও জানে না। তাই আপনারা আতঙ্কিত হবেন না, যে প্রশ্নটা করেছে উত্তর পেয়েছেন। আপনাদের এখান থেকেও কেউ যদি ভিন্ন রাজ্যে কাজে যেয়ে থাকে, তাকে এই হিয়ারিং এর জন্য আসতে লাগবে না। তার পরিবর্তে একটা ফর্ম, অনেক জেরক্স সেন্টারে দেখবেন এখন চলে গেছে, ফর্মটা নেবেন, যে যা ক্রাইটেরিয়া আছে ফিল আপ করে এটা এক্সট্রা সাথে নিয়ে যাবেন। আর যে যাচ্ছেন তার একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন, অরিজিনাল একটা জেরক্স করে। আর কারো কোনো কোশ্চেন আছে এসআইআর নিয়ে? মায়েরা এসআইআর খুব ভয় পেয়ে যাচ্ছে, মায়েদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না বলি বলে আমার উপরে অনেক রাগ। আবার আমার ভাই বক্তব্য, আতঙ্কিত হলে আপনার কি সমস্যার সমাধান হবে? আমি আতঙ্কিত হয়ে গেছি, আমার 27 তারিখে ডাক পড়েছে, আমার হয়ে কেউ চলে যাবে নাকি? এ বলো, হ্যাঁ, আমাকে তো আমার জবাবটা দিতে হবে। তাহলে আতঙ্কিত হলে তো আমি কাগজ নিয়ে যেতে পারবো না। আর দুনিয়ার কাগজ নিয়ে যাবেন না, দুনিয়ার কাগজ নিয়ে যাচ্ছে জেরক্স করে, জেরক্সের দোকানে একদম লাফালাফি করছে। কি আবার চলে যাচ্ছে এফিডেভিট করতে। কতটা এফিডেভিট করতে লাগবে কি লাগবে না অ্যাডভোকেটদের জিজ্ঞাসা করুন তো। দুনিয়ার লোক এফিডেভিট করতে ছুটছে, টাকা কেন খরচ করছেন? আমি আপনাদের একটা কথা বলি, 27 তারিখে ডাক পড়েছে, 27 তারিখে আমার অসুস্থ হয়ে গেছি, তাহলে কি আমার নাম কেটে যাবে? আপনার মেয়ের বিয়ে আছে, আপনার ছেলের বিয়ে আছে, আপনার পরিবারের কারো অপারেশন ছিল, আপনি অভিভাবক, তাছাড়া হবে না। 27 তারিখে আপনার ডাক পড়েছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দিন। এই আরোকে বা ইয়ারোকে পিসি নিয়ে নিন, পরে ডেট দেবে আপনাকে। অযথা আপনাকে আমাকে পাজেল করেছে, ব্রেনকে ডাইভার্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, যে আপনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেব, 11 বছর হয়েছে, 22 কোটি চাকরি কাকে কাকে দিয়েছে লিস্ট দেন। এই প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে। এখন প্রশ্ন করার দরকার ছিল, আপনি বলেছিলেন নোটবন্দির সময় যে রাস্তায় একটু দাঁড়াও, এই নোটবন্দির ফলে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, তোমার লাভ হবে। আমরা আপনার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে আমরা অনেক কষ্ট করেছিলাম, কিন্তু এখন জঙ্গি কার্যকলাপ বেড়ে যাচ্ছে কেন, বন্ধ করতে পারেন না? এই প্রশ্নটা করার দরকার ছিল। প্রশ্নটা করার দরকার ছিল এখন মোদিজিকে, যে আপনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো বিদেশ থেকে, 15 লক্ষ করে টাকা দেবো, কার অ্যাকাউন্টে 15 পয়সা গিয়েছে তার তথ্য দেন। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, 1 টাকা সমান 1টা ডলার পাবো, কিন্তু 2014 সালে 61 টাকা দিলে 1টা ডলার পেতাম, এখন 90 টাকা দিলে 1টা ডলার পাচ্ছি কেন, এত টাকার মান কমে যাচ্ছে? এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে
এসআইআর এর কাগজটা ঠিক আছে না নেই নওশাদ বাবু একটু দেখেন তো। মানে বুঝতে পারছেন মাইন্ডকে কেমন ঘোরাচ্ছে। প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে, যে আপনি বলেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, আপনি বলেছিলেন এসটি এসসি ভাইদের আপলিফমেন্ট করবো, আপনি বলেছিলেন দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাব, আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। এখন কি অবস্থায় আছে প্রশ্ন করার দরকার এইগুলো। এর পরিবর্তে আমরা কি করছি, এফিডেভিট করতে শ্রীরাম বারুইপুর কোর্টে যাচ্ছি। কোন উকিলের কাছে এফিডেভিটটা করব? এফিডেভিটটা কোন উকিলের কাছে করব? এই এফিডেভিটের চক্করে পড়ে লাইনে দাঁড়িয়ে আমরা সব আমাদের সাবজেক্টকে ভুলে যাচ্ছি। সাবজেক্ট হচ্ছে সরকারকে প্রশ্ন করা, সাবজেক্ট হচ্ছে প্রশ্ন করা। গতকালকে দেখছিলাম একটা ভিডিও, বিহারে সরস্বতী পুজো করতে গেলে নাকি লাইসেন্স লাগবে। এই প্রশ্নটা করা দরকার যে সংবিধান 25-26 অনুচ্ছেদে যেটা আমাদের অধিকারের কথা বলেছে, আমি আমার ধর্মচারণ করব, ধর্ম পালন করব, আমাকে পুজো আমাকে নামাজ করতে গেলে লাইসেন্স কেন দিতে হবে? এই প্রশ্নটা করার আজকে দরকার। তার পরিবর্তে আপনি আমি বাঁচবো নিচে কিভাবে ভাবছি। এখন যে যার বাঁচার ধান্দায় ঘুরছি। আমি অনুরোধ করব আমরা বাঁচবো কি করে, যেদিন আমরা বুঝতে শুরু করব এই রাজনৈতিক কারবারিরা ওইটুকু আমাদের রাস্তায় দাঁড় করাতে পারবে না। এখন দেখুন নওশাদ কিভাবে বাঁচবো, আমি বাঁচবো কি করে, কারিমুল নিজের রেতে ভাবছে, আপনি নিজের রেতে ভাবছেন। এই যে আমরা নিজের ভাবতে শুরু করছি, এটা তো ভাবানো হচ্ছে আমাদের। আচ্ছা প্রশ্ন করা দরকার না যে আপনি এই বড়দিন পালন হলো, গির্জার সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করাচ্ছেন কেন? তার ধর্মচারণে আঘাত দেওয়া হচ্ছে না? প্রশ্ন করা দরকার নেই যে বাড়ির মধ্যে নামাজ পড়ছে আপনি তুলে নিয়ে তাকে চলে যাচ্ছেন? প্রশ্ন করা দরকার নেই যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষ, আর্টিকেল 25-26 ধর্ম পালন, ধর্মচারণ, ধর্মীয় উৎসব করার অনুমোদন দিয়েছে, তারা সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে? এ কোন ভারত এটা? এই প্রশ্ন করা দরকার ছিল তো। এইসব প্রশ্ন হচ্ছে না। এখন কি হচ্ছে যে আমি বাঁচবো কি করে, আমার ভোটাধিকার লিস্টে নাম হলে কাগজ নিয়ে ছুটছি আমি এরকম করে। এটা তো করা হচ্ছে। এই ফাঁদে যদি পা দেন আরো দুদিন আসবে। তবে হ্যাঁ, অনুরোধ, যাদেরকে হিয়ারিং এ ডেকেছে আপনারা কিন্তু অ্যাটেন্ড হবেন। রাজনীতি এখানে কেউ ঘরে বসে থাকবেন না, এটা অনুরোধ করছে। আর আমার এত পাওয়ার নাই যে বুথে বুথে নিজে করে দিতাম, সেই পাওয়ারটা আমার নাই। কিন্তু কোনো বুথের যদি ভোটার লিস্টের নাম কারো বৈধ কেটে যায়, তাকে ফিরিয়ে নিয়ে আসার লড়াই করার পাওয়ার আপনারা আমার হাতে দিয়েছে। যেদিনকে রাজ্যের দেবেন দায়িত্ব, সেদিনকে সুদিন ফিরে এসে যাবে, এই নোংরামিটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। যারা আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের, আমি খবর পেয়েছি গো, ওয়েটল্যান্ড বলে তো, হ্যাঁ আমি খবর পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি মামলা করছি তোমাদের এখানে। ওই নামটা মোস্তফা আজকে এসে পৌঁছেন না, ওই বাবুগুলোর নাম বলো না। আমি কথা বলছি, এটা মামলা হবে, বড় মামলা হবে। আমি উদ্যোগে না, এটা বড় মামলা হবে। এখানে ফ্ল্যাট বানালে তার ছাড়, আর একজন গরিব আদিবাসী দলিত মুসলমান এখানে 30 বছর 40 বছর বসবাস করছে, সে একটা বাথরুম করতে গেলে তার কাছে ডিস্টার্ব, হ্যাঁ, একটা মিটার নিতে গেলে তার কাছে ডিস্টার্ব, একটা কল পানীয় জলের কল করবে তাকে ডিস্টার্ব। আর ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এ বন্ধ হবে। আমি জানিয়ে যেতে চাই মেহতার মানুষকে, আমি কথা বলছি যে নতুন করে সার্ভে করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। যেটা বাসযোগ্য জমি সেটাও ওয়েটল্যান্ড, আর জলা জমিটাও ওয়েটল্যান্ড। ও যতটা হিটকো নিয়েছে সেটা ওয়েটল্যান্ড নয়, হিটকোর পর থেকে সব ওয়েটল্যান্ড হয়ে গেল। এই সার্ভে বন্ধ করতে হবে, নতুন করে সার্ভে করতে হবে। এর জন্য প্রস্তুত নিচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখি। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমরা কোর্টে মুভ করছি। এটা অন্যায় হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আর আপনাদের জানিয়ে রাখি, যখন এই ওয়েটল্যান্ডের আন্ডারে এসেছিল, এখানকার মানুষের জন্য 9 মিটার না কত হাইটের একটা বিল্ডিং এর ছাড় দিচ্ছিল, সেটাও আজকে এই সরকারের আমলে সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটাও খুঁজে বার করা হয়েছে। সব নিয়ে আমরা আইনে লড়াই যাব, যেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দেব। একটা সময় 30 বছর আগে 2 ভাই ছিলেন, 2টো রুম ছিল, আজকে সেই 2 ভাইয়ের আরো 2টো করে সন্তান হয়েছে, 4 জনের বিয়ে হয়েছে, অটোমেটিক্যালি 6টা রুমের প্রয়োজন।
যখন এক্সটেন্ড করতে যাচ্ছে তাদের আটকানো হচ্ছে ও জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা তোলা হচ্ছে। শুধু টাকা নয়, টাকা তোলার পরে আবার ওয়েটল্যান্ড অথরিটি এসে তাদের নামে এফআইআর করে দিচ্ছে, তাদেরকে আবার কোর্টে গিয়ে জামিন নিতে হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি ভেরি রিসেন্ট এটা জানতে পেরেছি। আমি তাদের সাথে কথা বলেছি। 21শে জানুয়ারি আমাদের অধিকারের মহাসমাবেশ ছিল বলে আমি তাদেরকে বলেছি, ভাই এটার পরে আমি আপনাদের সাথে আলোচনা করব। গতকালকে তারা মেসেজ করেছে, আজকে আমি রাত্রে তাদের সাথে কথা বলবো। আমাকে আমার অফিস থেকে জানিয়েছে, মেসেজ করেছেন। তাদের সাথে কথা বলে সমগ্র এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আইনি লড়াইয়ে যাব এবং